আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর মধ্যে রয়েছে জিডিপি, জিএনপি। আমরা জিডিপি দিয়ে শুরু করছি। জিডিপি হচ্ছে একটি আর্থিক বছরে, আর্থিক বছর কি? সাধারণত এক বছরে একটা দেশে আর্থিক বছরের হিসাব করা হয়। মানে নরমালি বছর শুরু হয় জানুয়ারিতে, কিন্তু আর্থিক বছর একটু ভিন্নভাবে শুরু হয়। যেমন বাংলাদেশে আর্থিক বছরটা হিসাব করা হয় ফ্রম জুলাই টু জুন, অর্থাৎ এইভাবে, অর্থাৎ আমাদের আর্থিক বছর শুরু হয় হচ্ছে জুলাই, শেষ হয় জুন মাসে। তাহলে পৃথিবীর অনেক দেশেই এই জুলাই টু জুন বা জুন টু জুলাই এইভাবে হিসাব করা হয়। আমাদেরটা হচ্ছে জুলাই টু জুন। তাহলে এই এক বছরে ভৌগোলিক সীমানার অভ্যন্তরে আমাদের দেশের যে সীমানা আছে সেটার, আমাদের দেশের যেমন আয়তন ১,৪৭,০০০ বর্গ কিলো, ৫৭০ বর্গ কিলোমিটার। তাহলে এই আয়তনের মধ্যে দেশি এবং বিদেশি নাগরিক, আমাদের দেশে আমরা যারা আছি, প্লাস হচ্ছে বিদেশি নাগরিক, যেমন চায়নারা বিভিন্ন প্রকল্পে কাজ করছে, রাশিয়া হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার নাগরিকরা কাজ করছে, তারপরে ইউএস এর নাগরিকরা আমাদের দেশে তেল এবং গ্যাস উত্তোলনের কাজ করছে। তাহলে এই যে এই সমস্ত লোকজন যে কাজ করছে, দেশি এবং বিদেশি নাগরিক, যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হচ্ছে জিডিপি। চূড়ান্ত দ্রব্য সামগ্রী, চূড়ান্ত জিনিসটা একটু সংজ্ঞায়ন করতে হবে। সেটা হচ্ছে, চূড়ান্ত বলতে বোঝাচ্ছি সর্বশেষ ভোগ পর্যায়ে। অর্থাৎ ধরো যে গম, গম থেকে একদম ব্রেড বা রুটি তৈরি হচ্ছে, এই যে রুটিটা আমরা ভোগ করতেছি, তাহলে এই চূড়ান্ত দ্রব্য গম থেকে যেটা হচ্ছে রুটি, সেটা শুধু হিসাব করতে হবে, গম হিসাবের মধ্যে থাকবে না। অর্থাৎ ভোগ পর্যায়ের দ্রব্যটা হিসাব হবে। সেই দ্রব্যের আর্থিক মূল্যের সমষ্টি হবে দেশজ উৎপাদন। আর্থিক মূল্য কি? আর্থিক মূল্য, ধরো যে আমাদের দেশে ১ মেট্রিক টন চাল উৎপাদন হয়। ১ মেট্রিক টন আমরা জানি যে কত কেজি? ১,০০০ কেজি, ঠিক আছে? তাহলে ১,০০০ কেজিতে কয় মণ হয়? ২৫ মণ। তাহলে প্রত্যেক কেজির দাম যদি হচ্ছে ৳১০০ হয়, তাহলে ১,০০০ গুণন হচ্ছে ১০০, তাহলে কত হচ্ছে? ৫ টা শূন্য, ৫ টা শূন্য মানে হচ্ছে ১,০০,০০০, তাই না? তাহলে ১,০০০ গুণন ১০০, ১,০০,০০০। তাহলে এই যে ১,০০,০০০ চাল থেকে আয় হচ্ছে আমাদের ১,০০,০০০। এরকম গম থেকে আমরা ছোট করে ধরে ধরে নিয়েছি। কারণ এটা ১ মেট্রিক টন হবে না। কয়েক লক্ষ মেট্রিক টন চাল উৎপাদিত হয় আমাদের দেশে। তাহলে যে বিষয়টা হচ্ছে, তাহলে গম থেকে আবার নিঃসন্দেহে উৎপাদন হবে। তারপরে সেবা, যেমন টিচাররা পড়াচ্ছেন, তারা যতটুকু সেবা দিচ্ছেন সেটা, ডক্টররা আমাদের অসুস্থতার সময় সেবা দিচ্ছেন। তারপরে আমরা যে গাড়িতে চড়ি সেটা সেবামূলক খাত। সেখান থেকে সবকিছু মিলে যে দ্রব্য ও সেবা উৎপাদিত হচ্ছে সেটার এইভাবে মূল্যটা বের করতে হবে। কারণ হচ্ছে জিডিপিটা হিসাব করা হবে হচ্ছে ওই দেশের মুদ্রায়। আমাদের দেশে যেমন টাকায় হিসাব করা হবে, তাহলে এটার আর্থিক মূল্যটা বের করে নিতে হবে, নিয়ে হিসাব করতে হবে। এটা হচ্ছে জিডিপি। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এই যে জিডিপি বা হচ্ছে যেকোনো কিছু উৎপাদন করার সময় যে মূলধনটা থাকে, সেই মূলধন কিন্তু ক্ষয় যায়। এই যে জিডিপি ক্যালকুলেশন থেকে, মানে মোট জিডিপি যেটা বের করা হবে সেখান থেকে যদি মূলধনটা আমরা বাদ দিয়ে দেই, মূলধনের ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটার যে ব্যয়টা, সেটা যদি বাদ দেই, তাহলে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, তাহলে এই যে আলাদাভাবে সংজ্ঞায়ন করে দিচ্ছি, আর্থিক বছরে মূলধন ব্যবহারের ফলে মূলধনের যে পরিমাণ ক্ষয়ক্ষতি সাধিত হয় সেটাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট। আর এটাকে আরেকটা নাম আছে, এটা হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ঠিক আছে? আরেকটা, জিডিপি বুঝতে পেরেছি। আচ্ছা, জিএনপিটা তাহলে কি? জিএনপি হচ্ছে, আহ, এটা গোলানো যাবে না। জিডিপি হচ্ছে দেশের অভ্যন্তরে, আর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত। ঠিক আছে? সেই নাগরিকরা দেশে থাক অথবা বিদেশে থাক। আমাদের দেশে যে সমস্ত লোক আছে অথবা বিদেশে আছেন কিন্তু তারা আমাদের দেশের নাগরিক, এই সকলের মিলে যা কিছু উৎপাদন করেছে সেটার ওইভাবে আর্থিক মূল্যটা বের করতে হবে। আর্থিক মূল্য বের করাটা হচ্ছে এই যে কোয়ান্টিটি ইনটু প্রাইস, ওই গড় মূল্য দিয়ে যদি গুণ করে দেওয়া হয় সেটা, তাহলে পাওয়া যাবে আর্থিক মূল্য বা টাকায় সেই জিনিসটার মূল্য কত। নাগরিকদের দ্বারা যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত হয় তাকে হচ্ছে আহ, সেটার সবগুলোর সমষ্টি করলে, মানে হচ্ছে ধান থেকে কত, গম থেকে কত, আলু থেকে কত, তারপরে হচ্ছে ওই যে বাস, তারপরে সবকিছু একটা দেশে ধরো 500, 5,000, হোয়াট এভার দ্রব্য সেবা সরকারের লিস্টে যা আছে সবকিছু থেকে এরকম এগুলোর আর্থিক মূল্য হিসাব করে তখন বের করতে হবে। সবগুলো যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে হচ্ছে জিডিপি অথবা জিএনপি। যদি সেটা দেশের মধ্যে যা কিছু উৎপাদিত হচ্ছে সেটার মূল্য বের করা হয়, তাহলে সেটা হবে হচ্ছে জিডিপি। আর সেই দেশের নাগরিকদের দ্বারা যদি উৎপাদিত দ্রব্য সেবার মূল্যটা সেইভাবে যোগ করা হয়, সমষ্টি করা হয়, তখন সেটা হবে জিএনপি। ঠিক আছে? এখন
তাহলে জিডিপি জিএনপির মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখে নেই। প্রথমে যেটা দিয়েছে সেটা সংজ্ঞা, ওখানে যে সংজ্ঞা দিয়েছে এখানেও তাই। এটার এই ক্যালকুলেশনের মধ্যে একটু পার্থক্য আছে। জিডিপি ক্যালকুলেশন করা হয়, এটা জিডিপি ক্যালকুলেশনের বা জাতীয় পরিমাপের পদ্ধতিতে এটার বিস্তারিত আলোচনা আছে। সি কনজাম্পশন, আই ইনভেস্টমেন্ট, জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্স এন হচ্ছে এক্স মাইনাস এন। আচ্ছা, আর জিএনপিটা, এই যে জিডিপি, এই পর্যন্ত কিন্তু জিডিপি, জিডিপির সাথে হচ্ছে আরেকটা জিনিস যোগ করা হয়েছে, সেটা হচ্ছে ওই যে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাবোর্ড। এই জিনিসটা কি আসলে, এটা এখানে নতুন। এটা হচ্ছে ওই যে আমাদের দেশের যে সমস্ত মানুষ বিদেশে আছে তারা যে ইনকামটা করেছে সেটা সেখান থেকে বাদ দিতে হবে। আমাদের দেশে ওই যে একটু আগে বলেছে চায়নার লোক আছে, জাপানের লোক আছে, তারা আমাদের দেশে যা কিছু উৎপাদন করেছে সেটার আর্থিক মূল্য, অর্থাৎ আমাদের দেশের মানুষ বিদেশে যা ইনকাম করেছে সেটা থেকে বাদ দিতে হবে আমাদের দেশে থেকে বিদেশি নাগরিকরা যা কিছু ইনকাম করেছে, সেটা যা হবে সেটাকে বলা হয় নেট নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাবোর্ড। বুঝেছো? এখানে যেহেতু প্রবাসী, আমাদের দেশ থেকে যারা বিদেশে গেছে তাদেরকে বলা হয় প্রবাসী, তাহলে জিডিপিতে প্রবাসীদের আয় নেওয়ার সুযোগ নেই। কারণ কি, ওই যে দেশের ভিতরে তারা তো আমাদের দেশের ভিতরে ইনকাম করতেছে না, আর এখানে সুযোগ আছে কারণ তারা আমাদের দেশের নাগরিক। তাহলে নাগরিকদের দ্বারা যেহেতু উৎপাদিত জিনিস, দ্রব্য সেবার হিসাব করা হয় জিএনপিতে, সেই জন্য প্রবাসীদের আয় জিএনপিতে থাকতেছে। দেশে কর্মরত বিদেশিদের, বিদেশি নাগরিকদের আয় এখানে অন্তর্ভুক্ত হয় জিডিপিতে, কারণ এটা তো তারা আমাদের দেশের ভৌগোলিক সীমানায় করতেছে। কিন্তু বিদেশিদের আয় এখানে অন্তর্ভুক্ত হয় না জিএনপিতে, কারণ তারা আমাদের দেশের নাগরিক নন। এটা হচ্ছে সংকীর্ণ ধারণা জিডিপিটা, আর জিএনপিটা হচ্ছে একটা জিডিপির থেকে একটু বিস্তারিত বা ব্রড ধারণা। তাহলে এখন আসো, এই চ্যাপ্টারে সংশ্লিষ্ট আরো কিছু আইডিয়া আছে, সেগুলো জানতে হবে। ইনকাম এবং ডিসপোজেবল ইনকাম মানে আয়, আর হচ্ছে ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য আয় হচ্ছে আমরা যা আয় করি তার সবটাই হচ্ছে ব্যয় করতে পারি না। সরকার বা দেশের একটা নিয়ম আছে, তুমি এত টাকা ইনকাম করলে, যেমন আমাদের দেশে 3,50,000 টাকা যদি কারো বাৎসরিক ইনকাম হয়, এক বছরে কেউ যদি 3,50,000 টাকা ইনকাম করে, তাহলে তাকে কি করতে হবে? ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে তোমার ট্যাক্স দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে ব্যয়যোগ্য আয়। এবার আসো, পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয়। মাথাপিছু কি, আমাদের প্রত্যেকের আয় কত? তাহলে আমাদের দেশের মোট আয়টাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এই সিম্পল আইডিয়া। ধরো যে 100 টাকা ভাগ করে দেওয়া হবে সবাইকে। তাহলে একটা দেশ যেখানে মাত্র 100 টাকার পরিমাণ তার জিডিপি বা জাতীয় আয় আছে, 10 জন মানুষ আছে, তাহলে এই যে কি করতে হবে, প্রত্যেকে কত টাকা করে পাবে বলো? যদি জিডিপি আমাদের দিয়ে দেওয়া হতো তাহলে কি করতাম, যে 100 টাকা আছে, 10 জন ভাগ করে নাও, তাহলে 100 ভাগ 10, তাহলে প্রত্যেকে পাবে 10 টাকা। এইভাবে জিডিপিরও একটা হিসাব আছে, বা জাতীয় আয় ভাগ হচ্ছে জনসংখ্যা, আমাদের দেশের টোটাল জাতীয় আয়কে মোট জনসংখ্যাতে ভাগ দিলে মাথা পিছু আয়টা পাওয়া যাবে। জাতীয় আয় পরিমাপ করা নিয়ে বহুল প্রচলিত 3টা পদ্ধতি আছে, সেগুলোর একটা নাম হচ্ছে উৎপাদন পদ্ধতি, আরেকটা হচ্ছে আয় পদ্ধতি, আরেকটা হচ্ছে ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি, এ পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপে এক আর্থিক বছরে উৎপাদিত দ্রব্য এবং সেবার আর্থিক মূল্যের সমষ্টি হিসাব করা হয়। মানে এই যে এক আর্থিক বছর বলেছি, মানে সাধারণত এক বছর আমাদের দেশে সেটা জুলাই থেকে জুন, আহ, উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য, তাহলে এই সময়ের মধ্যে যে দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় সেটার আর্থিক মূল্য সমষ্টি যদি করা হয়, যতগুলো দ্রব্য সেবা উৎপাদিত হয় তার সবগুলোর মূল্য যোগ করলে বা সমষ্টি করলে সেটা পাওয়া যাবে। তাহলে সেটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, যে এইভাবে। তাহলে ওই যে আগে ওইখানে জিডিপিতে যেটা দেখালাম, ধরো যে চাল উৎপাদন হয়েছে 100 মণ, এই কি বলে 1000 কেজি, ঠিক আছে? তাহলে 1000 কেজি, প্রত্যেক কেজি চালের দাম হচ্ছে 100 টাকা, তাহলে এখান থেকে কত হবে? 1 লাখ গমের ক্ষেত্রে। তাহলে এরকম প্রত্যেকটা যা যা উৎপাদিত হচ্ছে, এটা কিন্তু এখানেও কিন্তু চূড়ান্তটাই নিতে হবে, ঠিক আছে? কারণ তাছাড়া দ্বৈত গণনা সমস্যা দেখা দেবে, সেটা আমরা একটু পরে বলবো। তাহলে এই যে এইভাবে প্রত্যেক কেজি 1000 কেজি ধরে নিলাম, 1000 কেজি, তাহলে 1000 কেজির দাম কত? তারপরে যদি গম হচ্ছে 1000 কেজি হয়, সেটার দাম কত? সেটাও যদি 100 টাকা কেজি হয়, তারপরে এখানে আরো আছে, ধান আছে, গম বললাম, পাট আছে, তারপরে আহ, দেশে যা কিছু উৎপাদিত হয়, আলু, ভুট্টা, সবকিছু এরকম একটা একটা করে হিসাব করতে হবে। তারপরে সেবা যা কিছু আছে, বাস সার্ভিস থেকে শুরু করে মেডিকেল সার্ভিস, তারপর টিচিং, এই সব সেবাগুলো হিসাব করে তখন
আবার এই সবগুলো যোগ করতে হবে। যেমন এটা যদি চাল থেকে পাওয়া টাকা হয়, তাহলে এটার সাথে যোগ হবে গম থেকে কত টাকার জিনিস আমরা উৎপাদন করতে পারছি, তারপরে বাস সার্ভিস থেকে কত, এই সবকিছু হিসাব করলে তখন পাওয়া যাবে হচ্ছে উৎপাদন পদ্ধতিতে এটা হচ্ছে জাতীয় আয়টা পাওয়া যাবে। এখন আয় পদ্ধতি আরেকটা পদ্ধতি, সেখানে হচ্ছে আয় কি থেকে হবে, ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আমরা জানি যে চারটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই চারটাকে বলা হয় উৎপাদনের উপকরণ বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তাহলে ভূমি থেকে কি পাই আমরা, রেন্ট বা খাজনা। তাহলে আমাদের টোটাল যা ভূমি আছে সেখান থেকে যত রেন্ট বা খাজনা পাওয়া যাবে সেটা যোগ, সেটা হবে। তারপরে হচ্ছে আহ, আমাদের দেশে যত মানুষ কাজ করে তারা কাজ থেকে যত টাকা পেয়েছে সেইটার সমষ্টি হচ্ছে সামেশন ডাব্লিউ বা ওয়েজ। তারপরে হচ্ছে মূলধন, মূলধন থেকে কি পাওয়া যায়, আমাদের যত মূলধন আছে সব কিছু, সব মূলধন থেকে যত টাকার ইন্টারেস্ট পাওয়া যাবে। তারপরে হচ্ছে সংগঠন, সংগঠন কারা, মানে যারা এই ভূমি, শ্রম, মূলধন সংগঠন নিয়ে কাজ করে সেখান থেকে যত টাকা লাভ করা গেছে বা প্রফিট জেনারেট করা গেছে সেইটার সমষ্টি এই চারটা যোগ করতে হবে। আর বাদ দিতে হবে ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্টটা কি, ট্রান্সফার পেমেন্ট হচ্ছে উৎপাদন কাজের সাথে সম্পর্কিত নয় এমন আয়। তাহলে এমন আয় আছে নাকি, উৎপাদন বা কাজ না করলে কি আয় পাওয়া যায়? হ্যাঁ, যায়। প্রত্যেক দেশে কিছু আহ, মানুষ আছে যাদের কাজ করার সামর্থ্য নেই, তাদেরকে যেমন বয়স্ক লোক আছে সরকার তাদেরকে ভাতা দেন। তারপরে রিসেন্টলি সরকার চালু করেছে ফ্যামিলি কার্ড। এটার জন্য কেউ কোনো কিছু উৎপাদন করবে না, সরকারের পক্ষ থেকে এটা একটা ভাতা টাইপ। তারপরে হচ্ছে বিধবা ভাতা আছে, তারপরে স্কুলের টিফিন আছে, ভিজিএ ভালনারেবল গ্রুপ ফিডিং আছে। তাহলে এই ধরনের যে সাপোর্ট গুলো সরকার দেয় সেগুলোকে বলা হয় হস্তান্তর পাওনা। এগুলো যাকে দেওয়া হয় সেটা তার কাছে ইনকাম, বাট সেই ইনকামের জন্য তিনি কোনো কিছু উৎপাদন করেননি, তাই যেহেতু আমরা দেশের উৎপাদন হচ্ছে কতটুকু সেটা হিসাব করতেছি, তাই হস্তান্তর পাওনা এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে না, সেই জন্য এটা বাদ যাবে। এখন আসো ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি হচ্ছে একটা দেশের নাগরিক এবং সরকার মিলে এক বছরে যা কিছু ব্যয় করে সেটাকে সেটা মোট হিসাবটা বের করলেই আসলে ব্যয় পদ্ধতিতে ওই দেশে যা পাওয়া যাবে যে কত উৎপাদন হয়েছে ওই দেশে। তাহলে অর্থনীতিটা যদি বদ্ধ হয়, বদ্ধ অর্থনীতি কি, বদ্ধ অর্থনীতি হচ্ছে যে দেশ অন্য দেশের সাথে বাণিজ্য করে না, ঠিক আছে, বাণিজ্য করে না মানে এমন একটা দেশ যেটা অন্য দেশের থেকে কোনো কিছু কেনে না, বিক্রি করে না, ওই দেশ থেকে কোনো মানুষ অনেক অন্য দেশে যায় না, অন্য দেশের কোনো মানুষকে তারা সেই দেশে আশ্রয় দেয় না বা কাজ করতে দেয় না। এই ধরনের অর্থনীতি বদ্ধ। পৃথিবীতে এই ধরনের অর্থনীতি এখন আর নেই, পূর্বে ছিল। উন্মুক্ত অর্থনীতি হচ্ছে ওই যে দেশ অন্য দেশের সাথে বাণিজ্য করে সেই দেশের লোক অন্য দেশে গিয়ে কাজ করে, তারপরে এই ধরনের অর্থনীতিকে বলা হয় হচ্ছে উন্মুক্ত অর্থনীতি। তাহলে বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে এই যে সি, মানে হচ্ছে কনজাম্পশন বা ভোগ ব্যয়, সেই দেশের নাগরিকরা যা ভোগ করে সেটার টোটালটা। তারপর হচ্ছে আই, আইটা হচ্ছে ইনভেস্টমেন্ট, মানে ওই দেশের নাগরিক ভোগের সেভ করে, সেভ থেকে যা কিছু ইনভেস্টমেন্ট করে। আর জি হচ্ছে ওই দেশের সরকার যা ব্যয় করে। এই তিনটা যোগ করলে বদ্ধ অর্থনীতিতে হচ্ছে জাতীয় আয় পরিমাপ করা যাবে। এই তিনটা সমষ্টি যা হবে সেটাই হবে সেই দেশের জাতীয় আয়। অর্থনীতিটা যদি উন্মুক্ত হয়, এখানে একটা জিনিস উল্টা হয়ে গেছে। আহ এক্সপোর্ট আর হচ্ছে ইম্পোর্ট। তাহলে এক্সপোর্টটা হচ্ছে রপ্তানি করা আর ইম্পোর্ট হচ্ছে আমদানি করা। তাহলে এই যদি অর্থনীতিটা ওপেন বা উন্মুক্ত হয় সেই ক্ষেত্রে তাদের হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্টের বিষয় থাকে। তাহলে এক্সপোর্ট থেকে ইম্পোর্টটা বাদ দিতে হবে, তাহলেই হচ্ছে সেই দেশের জিডিপি পাওয়া যাবে। মানে এই যে বদ্ধ অর্থনীতির মতোই সি, তারা যা ভোগ করে, তারপরে তারা যা ইনভেস্ট করে, গভর্নমেন্ট যা ব্যয় করে, তারপরে যোগ করতে হবে হচ্ছে তারা যা এক্সপোর্ট করেছে, বাদ দিতে হবে তারা যা ইম্পোর্ট করেছে। এখন আমরা তিনটা পদ্ধতি দেখেছি, এই তিনটা পদ্ধতিতেই জিডিপির আসলে সঠিক ক্যালকুলেশন করতে গিয়ে কিছু কিছু সমস্যা দেখা যায়। যেমন হচ্ছে প্রথম একটা কমন প্রবলেম হচ্ছে দ্বৈত গণনা সমস্যা। দ্বৈত গণনা সমস্যাটা হচ্ছে ওই যে আমরা বলেছি যে প্রথমে হচ্ছে গম। তাহলে গমটা যখন হিসাব করা হবে, যদি এরকম হিসাব করা হয় যে এত মেট্রিক টন বা এত লক্ষ মেট্রিক টন গম উৎপাদন হয়েছে সেটার মূল্য হিসাব করা হবে, কিন্তু সেই গমটা কিন্তু চূড়ান্ত দ্রব্য নয়। গম থেকে আহ মিলার হচ্ছে সেটা কিনেছে, সে আটা করেছে, তারপরে সেই আটাটা আবার হচ্ছে ব্রেডে রূপান্তর করেছে যারা বেকার আছে। তাহলে এই সর্বশেষ যে ব্রেড বা রুটিটা সেটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য, কারণ আমরা এটা হচ্ছে ভোগ করি। তাহলে এই একবার যদি কি করা হয়,
গমটা হিসাব করা হয় মানে গমের হচ্ছে মূল্য হিসাব করা হয়, আবার হচ্ছে সেই গম যে গম হিসাব করা হয়েছে সেটা আবার রুটিতে হিসাব করা হয়, তাহলে কি হবে? এখানে একবার হিসাব হলো, এখানে একবার হিসাব হলো। এই যে দ্বৈত বা ডবল বা দুইবার গণনা, এই গণনার সমস্যাটা জিডিপি ক্যালকুলেশনে হয়। কারণ হচ্ছে এক্সাক্ট হিসাব পাওয়া যায় না। বাজারে যেটা ওঠে সেই হিসাবটা সরকারের কাছে থাকে। সে হয়তো একবার গম করেছে, আবার হচ্ছে রুটি সেই হিসাবটাও সে করে ফেলেছে। আর্থিক মূল্য নির্ধারণে অসুবিধা, কিছু কিছু জিনিস আছে যেগুলো উৎপাদিত হয় কিন্তু সঠিক আর্থিক মূল্য নির্ধারণ করা যায় না, এটা একটা সমস্যা হয় গণনা করার সময়। সঠিক তথ্যের অভাব, যাদের থেকে তথ্য নেওয়া হয় তারা হয়তো অনেক ক্ষেত্রে এতটা সচেতন নয়, সেই জন্য সঠিক তথ্যের অভাব হয়ে যায়। হস্তান্তর আয় সেটা বলেছি, কারণ মানুষের ইনকাম যখন জিজ্ঞেস করা হয় তখন সে বলে না যে কোনটা আসলে রিয়েল সে উৎপাদন থেকে আয় করেছে আর কোনটা তার হস্তান্তর আয়। তারপর হচ্ছে কর ফাঁকি। কর ফাঁকির বিষয়টা হচ্ছে মানুষকে যেহেতু ওই যে বলেছি 3,50,000-এর উপরে হলে তাকে হচ্ছে ট্যাক্স দিতে হবে, সে ট্যাক্স দেওয়ার ভয়ে তার ইনকামটা সে হাইড করে, সে যা কিছু উৎপাদন করেছে সেগুলো সেই তথ্যগুলো সরকারকে দেয় না বা যারা জিডিপি ক্যালকুলেশন করে তাদেরকে দেয় না। অবিকৃত দ্রব্য, কিছু দ্রব্য থাকে যেগুলো হচ্ছে ওই ওই বছরে উৎপাদিত হয়েছে কিন্তু ওই বছরে বিক্রি হয় নাই, সেই সেই জন্য সেই জিনিসগুলো হিসাবে আসে না, কিন্তু আসা উচিত। গৃহস্থালির কাজ, আমাদের মা বোনেরা বাসার সমস্ত কাজই করে দেন সেবা সেক্টর হিসেবে, কিন্তু সেবা সেক্টরের অন্যান্য সেক্টরগুলোর আর্থিক মূল্য থাকলেও এই বাসা বাড়িতে নিজের বাড়িতে আমাদের মারা যে সেবাটা প্রদান করেন আমাদেরকে, সেই সেবার মূল্যটা আমরা জিডিপি ক্যালকুলেশনে ধরি না, সেটা আমাদের জিডিপি কে কম করে রিপ্রেজেন্ট করে। নিজের জন্য উৎপাদিত দ্রব্য, অনেক কৃষক যে ধান উৎপাদন করেছে সেখান থেকে সে চাল নিজেই ভোগ করে, সেটা মার্কেটে যেহেতু ওঠে না সেটার হিসাবও পাওয়া যায় না, তাই এটা জিডিপি ক্যালকুলেশনের মধ্যে নেওয়া যায় না, এই জন্য জিডিপি কম হয়। তাহলে দ্বৈত গণনা সমস্যা জিডিপি কে, যা জিডিপি নয় একটা দেশের জিডিপি বৃদ্ধি করে দিতে পারে, মানে ধরো যে জিডিপি যা হওয়ার কথা তার থেকে বেশি হচ্ছে, কর ফাঁকিতে কম হয়, তারপরে হচ্ছে নিজের জন্য উৎপাদিত দ্রব্য, তারপরে আমাদের উম মাদের কাজগুলো আমরা জিডিপিতে অন্তর্ভুক্ত করতে পারি না, এই সমস্ত জিনিস জিডিপি সাইজটাকে ছোট করে ফেলে। তাহলে এই সমস্যাগুলো আহ, আছে জিডিপি ক্যালকুলেশনে, সেগুলো এখনো কমপ্লিটলি দূর করা যায় না। এগুলোই হচ্ছে জিডিপি ক্যালকুলেশনের সমস্যা। এখন আহ, এই যে আমরা ব্যয় পদ্ধতিতে যে জিনিসটা দেখেছি তার প্রথম ছিল হচ্ছে ভোগ, সেই ভোগ নিয়ে আমরা একটু ভেঙে বলি। ভোগের মধ্যে আসলে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অটোনমাস আর একটা আছে ইনডিউস। অটোনমাসের বাংলাটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, মানে যে ভোগ আয়ের উপরে নির্ভর করে না। মানে আয় যাই হোক, আমরা তো জানি মানুষ হিসাবে বেঁচে থাকতে হলে, মানুষ কেন শুধু প্রাণী হিসাবে বেঁচে থাকতে হলেও আমাদের সর্বনিম্ন একটা ভোগ করতে হয়। মানে ধরো যার ইনকাম নাই, সে একজন সম্মানিত ব্যক্তি, তার কোনো কারণে ওই সময় ইনকাম নেই, সে কি করবে? ঋণ করে হলেও তাকে খাইতে হবে। আর যে যার ওই আত্মসম্মানটা নেই সে ভিক্ষা করে হলেও খেতে হবে। অর্থাৎ যে ভোগটা আয়ের উপরে কোনোভাবেই নির্ভর করে না সেই ভোগটাকে বলা হয় স্বয়ংভূত ভোগ। এই যে আমরা এখানে এটার জন্য গ্রাফটা দিয়েছি, এই যে দেখো ইনকাম, এই যে এখানে এটা যদি হয় হচ্ছে ওয়াই নট, এই ওয়াই নট থেকে ইনকাম যদি চলে যায় ওয়াই ওয়ানে, তাহলে দেখো ভোগের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে এখানে আগেও এ পরিমাণে ভোগ ছিল আর হচ্ছে ওয়াই ওয়ানে এসছে, তাও হচ্ছে ভোগের পরিমাণ এই আছে, অর্থাৎ ইনকাম বৃদ্ধি পেলেও ভোগের কোনো পরিবর্তন হচ্ছে না। আরেকটা আছে ইনডিউসড বা প্ররোচিত, আয় বাড়লে যে ভোগগুলো বৃদ্ধি পায় সেগুলোকে বলা হয় হচ্ছে ইনডিউসড বা প্ররোচিত ভোগ। এই যে এই গ্রাফটার ক্ষেত্রে তোমরা দেখবে এখানে যখন ইনকাম আর হচ্ছে এইখানে যখন ইনকাম, এখানে যখন ইনকাম তখন কিন্তু ভোগ এখানে, আর যখন ইনকামটা বৃদ্ধি পেল তখন কিন্তু এই যে ভোগও বৃদ্ধি পেল। ঠিক আছে, তাহলে এই ধরনের যে জিনিস ভোগটা আছে সেটাকে বলা হয়েছে ইনডিউসড বা প্ররোচিত ভোগ। ওকে, তাহলে এই জিনিসটা ক্যাপচার করা হয়েছে এই, এটাকে বলা হয় কনজাম্পশন ফাংশন। সেখানে এই যে কনজাম্পশনটার একটা পার্ট হচ্ছে ইনডিউসড, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে অটোনমাস, এ ফর অটোনমাস। আর এই যে সি, সিটাকে বলা হয়, এটার আরেকটা সুন্দর নাম আছে এমপিসি, এম পিসি, মার্জিনাল প্রপিনসিটি টু কনজিউম। মানে হচ্ছে ইনকাম একটু বৃদ্ধি পেলে ভোগ কতটুকু বৃদ্ধি পাবে সেটা দেখায়। ধরো যে কারো যদি ইনকাম 100 টাকা বৃদ্ধি পায় সে কতটুকু আহ, ভোগ বৃদ্ধি করবে। এখন সির মান যদি 8 হয় তাহলে 100-র সাথে 0.9
মানে 0.8 আর কি, তখন সে 80 টাকা ভোগ করবে, 20 টাকা ভোগ করবে না। তাহলে এই জিনিসটা হচ্ছে এটা দেখায়। মানে প্রান্তিক পর্যায়ে তার আয় বৃদ্ধি পেলে সে আয় থেকে কত টাকা ভোগ করবে সেটা হচ্ছে এমপিসি দেখায়। আচ্ছা, তাহলে এই ভোগ নিয়ে আমরা এটা বুঝে গেছি। এখন এই দুটাকে যদি আমরা এক জায়গায় করি, মানে পুরা ভোগ ফাংশনটা যদি একটা গ্রাফে নেই তাহলে কেমন দেখা যায়? তাহলে ঠিক এরকম দেখা যাবে। এই যে সোজা যে লাইনটা আছে, মানে ভূমি অক্ষের সমান্তরাল, সেই লাইনটা হচ্ছে ওই অটোনমাস কনজাম্পশনের জন্য, আর এটার উপরে এই যে আয় বৃদ্ধি পেলে মানুষের ভোগ বৃদ্ধি পায় সেটা দেখানো হয়েছে এই লাইনটা দ্বারা। আর এই দুইটা একসঙ্গে করলে গ্রাফটা হবে হচ্ছে এরকম। তাহলে আমরা একটা ফাংশনের জন্য যে বাস্তব একটা ফাংশন, মানে হচ্ছে ভ্যালু সহ নিউমেরাস বা হচ্ছে অঙ্ক ভ্যালু সহ যদি আমরা দেখি, তাহলে ধরো যে সি সমান 50 পয়েন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যেটা আছে ওয়াই, বা হচ্ছে এখানে তো ভেরিয়েবল দুইটা আছে, বা চলক দুইটা আছে, ওয়াই আর সি। তাহলে এটা হচ্ছে স্বাধীন চলক, ডান পাশে যেটা থাকে সেটা মূলত স্বাধীন চলক হয়। তাহলে ওয়াই আরো স্বাধীন চলক কারণ হচ্ছে ইনকাম এর উপরে নির্ভর করে হচ্ছে কনজাম্পশন। তাহলে ইনকামটাই হচ্ছে স্বাধীন, কারণ সি তো এর উপরে নির্ভরশীল, তাহলে সে স্বাধীন হতে পারে না। তাহলে ওয়াই এর আমরা ভ্যালু ধরে নেই, ওয়াই এর ভ্যালু আমরা লেটস সে 50 ধরলাম। তাহলে 50 ধরলে এখানে যদি 0.5 এর সাথে এই যে ওয়াই এর ভ্যালুটা 50 বসাই, তাহলে এখানে হবে হচ্ছে 25 প্লাস 50 75। তারপরে এখানে যদি ওয়াই এর ভ্যালু 100 বসাই, তাহলে 100 0.5 গুণন 100, তাহলে এটা হবে 50, আর এই যে আগের 50 50 50 100। তাহলে সি এর আমরা ভ্যালু দুইটা পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এখন এই যে গ্রাফে বসাই, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম। তাহলে ওয়াই যখন এখানে হচ্ছে 50, তখন সি হচ্ছে কত? 75। ওকে। তারপরেও যদি 100টা আমরা দেখাই নাই, কারণ হচ্ছে এই যে একটা পয়েন্ট আমাদের আছেই, আর একটা পয়েন্ট, যে কোনো দুইটা পয়েন্ট পেলেই আমরা গ্রাফটা আঁকতে পারি, সেই জন্য আর এটা দেখানো হয়নি। এখন হ্যাঁ, সেভিংসটা একটু দেখি। আমরা জানি যে আমরা যেটা কনজাম্পশন করি তার বাইরে আমাদের ইনকাম যেটা থাকে সেটাই আমরা সেভ করি। তাহলে সেভিংটা হচ্ছে এই যে ওয়াই হচ্ছে ইনকাম আর সি হচ্ছে কনজাম্পশন। আমরা ইনকাম থেকে যতটুকু কনজাম্পশন করেছি সেটা বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে সেভিং। এই যে সির ফাংশনটা আমরা এখানে বসিয়েছি। এখানে সির ফাংশন আমরা দেখেছি ছিল হচ্ছে এ প্লাস সি ওয়াই। এটা ছিল আমার হচ্ছে আহ কনজাম্পশন ফাংশন। তাহলে যেহেতু এই যে সির আগে মাইনাস আছে, সেই জন্য এর এই যে এটা যেহেতু কিছু নেই, তার মানে কি এখানে কি আছে? প্লাস ছিল। তাহলে এই এটার আগে সিট জন্য ছিল হচ্ছে মাইনাস। তাহলে এই যে এটা যদি ব্র্যাকেট দিয়ে আরেকটা লাইন করা যেত তাহলে এরকম হইতো। এই মাইনাসটা এই মাইনাস, আর এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আবার এই যে এই মাইনাস এই প্লাস, আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই জন্য এই দুইটাই মাইনাস হয়ে গেছে। আর তারপরে আমরা ওয়াইটাকে এক জায়গায় নিয়েছি, তারপরে ওয়াইটা কমন নিয়েছি। এই ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ দিলে থাকে হচ্ছে 1, আর হচ্ছে সি ওয়াই থেকে একটা ওয়াই নিয়ে নিলাম 1 মাইনাস সি, তারপরে হচ্ছে মাইনাস এ। তারপরে সেটাকে সাজিয়ে রাখলে ঠিক এরকম হয়, অর্থাৎ সেভিং ফাংশনটা হচ্ছে মাইনাস এ। এখন সেভিং ফাংশনটা যেহেতু মাইনাস ভ্যালু আছে, এই যে শূন্যর নিচে এই পাশে সেভটা মাইনাস হবে। আসলে সেভিং ফাইন্যান্সটা মাইনাস থেকে শুরু হয় কেন সেটার একটা ব্যাখ্যা রয়েছে। যেমন ওই যে আমরা দেখেছি যে আমাদের ইনকাম যখন খুবই কমে যায় তখন আমরা হচ্ছে কি করি? আমাদের তো খেতেই হবে, অটোনমাস কনজাম্পশন আছে। মানে আয়ের উপর নির্ভর করে না, তবুও খাইতে হবে। আয় শূন্যতে গেলে তবুও খেতে হবে। তাহলে সেই সময় আমরা কিভাবে খাবো? ঋণ করে খাই। ঋণ করার অর্থ হচ্ছে সেভিং তোমার নাই, সেভিংস হচ্ছে নেগেটিভ। সেই জন্য এটা শুরু হচ্ছে নেগেটিভ থেকে, তারপরে এটা আয় বৃদ্ধির সাথে সাথে ধীরে ধীরে শূন্যতে চলে আসতেছে, তারপরে এটা পজিটিভ হয়ে যাচ্ছে। ওকে, আমরা অবশ্য আরেকটা হচ্ছে বাস্তব এক্সাম্পল নিয়ে এটা ব্যাখ্যা করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। তাহলে এটা এখন সঞ্চয় ও বিনিয়োগের ভারসাম্যটা আমরা এখান থেকে বের করে ফেলবো। তাহলে এটাকে কেনসীয় ভারসাম্য বলা হয়। কেইনস একজন হচ্ছে অর্থনীতিবিদ, যার পুরা নাম হচ্ছে জন মেইনার্ড কেইনস। তিনি ওই 1930 সালে গ্রেট ডিপ্রেশন হয়েছিল, সেই সময়ে খুব ভালো অবদান রেখেছিলেন অর্থনীতিতে। তারপরে উনি বিখ্যাত একজন অর্থনীতিবিদ। এখন তার মতে ভারসাম্য অর্জিত হবে যখন সেভিং এবং ইনভেস্টমেন্ট সমান হবে। এখন এই যে
সেভিং আর ইনভেস্টমেন্ট সমান হলে এটা আমরা ওয়াই এর জন্য ভারসাম্য ইনকাম ওয়াই এর জন্য সলভ করলে আমরা এই যে এটাকে এই পাশে নিয়ে চলে আসলাম আর হচ্ছে এসটা এখানে গুণ আকারে আছে এখানে এসে ভাগ হয়ে গেল। আমরা একটা এক্সাম্পল নেই এই যে সেভিং ফাংশন হচ্ছে এটা আর হচ্ছে আমাদের আয় এর একটা ভ্যালু দেওয়া থাকবে। তাহলে ভারসাম্যের শর্ত অনুসারে এস সমান আই তাহলে এস এর জন্য এস এর ফাংশনটা বসাবো -50 প্লাস 0.5 ওয়াই ইকুয়ালস 100 এই যে আয়ের ভ্যালুটা আমরা বসিয়েছি। তাহলে এই 50 টাকা ওই পাশে নিলে প্লাস হয়ে গেল তারপরে হচ্ছে এই যে 100 আর 50 হচ্ছে 150 আর এই যে 0.5 গুণ থেকে ভাগ হয়ে গেল তারপরে এটা ভাগ করলে হচ্ছে 300 হচ্ছে এটা আমরা যদি গ্রাফে প্রেজেন্ট করি তাহলে কেমন দেখা যাবে এটাকে যদি আমরা গ্রাফে প্রেজেন্ট করি গ্রাফটা ঠিক এরকম দেখা যাবে ওই এক্সাম্পলটা ওই সলভ করা ম্যাথটা আমি আবার এখানে পেস্ট করেছি আচ্ছা তাহলে এই যে ইনকাম যখন হচ্ছে 300 আমরা গ্রাফে লক্ষ্য করব যে কখন ইকুইলিব্রিয়াম হবে যখন এস সমান আই হবে আর আমরা জানি যে দুইটা গ্রাফ যখন পরস্পরকে ছেদ করে তখনই আসলে তারা সমান হয় তাহলে কোথায় ছেদ করেছে এই যে এখানে এটার একটা নামও দিতে পারো ই এফ জি বা এ যে কোনো একটা বিন্দু নাম দিলে খারাপ হয় না আচ্ছা তাহলে ই যদি দেই তাহলে ই বিন্দুতে ঘটেছে কি এই যে সেভিং ফাংশন আমার যে এই যে সেভিংস এর যে লাইনটা আছে সেইটা আর এই যে ইনভেস্টমেন্টের লাইনটা ইনভেস্টমেন্ট 100 কেন কারণ এটা ইনকামের উপর নির্ভর করে না যে কোনো ইনকাম লেভেলে এটা সবসময় 100 কারণ এটার সাথে ওয়াই এর কোনো কানেকশন নেই তাহলে এইটা দিলাম আর এই দুইটা কাট করলো কোথায় এই যে এখানে কাট করেছে ওকে তাহলে এখানে আমার এই যে আমি দেখতে পাচ্ছি যে ওয়াই বা হচ্ছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় কত 300 ওকে তাহলে এস এর জন্য অঙ্কন করেছি আয়ের জন্য এই সোজা লাইনটা মানে ভূমির সাথে হরিজন্টাল বা হচ্ছে আনুভূমিক একটা লাইন আর হচ্ছে মানে আনুভূমিক লাইনের বৈশিষ্ট্য কি অর্থাৎ এটা সবসময় এখান থেকে এখানকার দূরত্ব সবসময় সমান অর্থাৎ এটা যত দূরেই যাক মানে 100 যখন তখনও হচ্ছে 100 যখন হচ্ছে 200 তখনও 100 যখন 300 তখন 100